আমি তোমাকে ৭৫,০০০ টাকা দেব যদি তুমি ইংরেজিতে আমাকে পরিষেবা দাও। মুম্বাইয়ের একটি বিলাসবহুল রেস্টুরেন্টের মাঝখানে সেই ধনী ব্যবসায়ীর ঘৃণাভরা হাসি প্রতিধ্বনিত হয়ে উঠল, যার ফলে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের নজর সেই তরুণী ওয়েট্রেসের দিকে ঘুরে গেল। অনন্যা নিজের হাতে ধরা মদের ট্রেটি জোরে চেপে ধরল। তার মন ক্রোধে ভরে উঠেছিল, কিন্তু তার চোখে তখনও শান্তি ছিল। সেই ঘরে উপস্থিত কোনো ব্যক্তিরই এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে যে মহিলাকে তারা বিদ্রূপ করতে যাচ্ছিল সে একসময় ৫টি ভাষায় দক্ষ এবং একজন ডক্টরেট স্কলার ছিল, আর আজ রাতে সে তাদের সবাইকে চুপ করিয়ে দিতে চলেছিল। রেস্টুরেন্ট দি এম্পায়ারের সোনালি আলোর নিচে, যেখানে প্রতিটি ক্রিস্টাল গ্লাসের দাম একজন সাধারণ মানুষের পুরো মাসের বেতনের সমান, সেখানে একটি কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ এবং চ্যালেঞ্জিং ভঙ্গিতে প্রতিধ্বনিত হল, আমি তোমাকে ৭৫,০০০ টাকা দেব যদি তুমি ইংরেজিতে আমাকে পরিষেবা দাও। সেই আওয়াজ সেই রাজকীয় স্থানের কাঠের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, যার ফলে সেখানকার মার্জিত পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠল। সেই মুহূর্তে প্রত্যেকের নজর টেবিল নম্বর ৬-এর পাশে দাঁড়িয়ে থাকা সেই তরুণী ওয়েট্রেসের ওপর আটকে ছিল, যেখানে একটি বিশাল রিয়েল এস্টেট গ্রুপের চেয়ারম্যান বিক্রম মালহোত্রা বসেছিলেন। বিক্রম নিজের অহংকার এবং নিজেকে ছোট মনে করা মানুষদের নিচু দেখানোর অভ্যেসের জন্য কুখ্যাত ছিলেন। অনন্যা থমকে গেল। তার হাতের রূপলি ট্রেটি সামান্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল যাতে মদের গ্লাসগুলো পড়ে না যায়। বিক্রমের শব্দের চেয়েও বেশি যেভাবে তিনি শব্দগুলো বলেছিলেন তাতে অনন্যার পুরো শরীর অভিমানে শক্ত হয়ে গিয়েছিল। তার কণ্ঠে উদ্দেশ্য প্রণোদিত ঘৃণা ছিল, যেন তিনি শুধু দেখতে চেয়েছিলেন যে মেয়েটি কতটা নত হতে পারে। সেই টেবিল থেকে অট্টহাসির শব্দ এলো। স্যুট পরা ৩ জন বিদেশি অংশীদার একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তারা জোর করে হাসার চেষ্টা করছিলেন, কিন্তু স্পষ্টভাবে অস্বস্তিতে ছিলেন। তারা পুরো হিন্দি বুঝতে পারছিলেন না, কিন্তু বিক্রমের সুর থেকে এটা বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি কোনো নিরীহ মজা ছিল না। বিক্রম চেয়ারে হেলান দিয়ে বসলেন, পায়ের ওপর পা তুলে, এবং হাতে মদের গ্লাস ঘোরাতে ঘোরাতে তার মুখে আত্মতৃপ্তির ভাব ফুটে উঠল। তিনি এত জোরে কথা বললেন যেন পুরো রেস্টুরেন্ট শুনতে পায়, যেন তার শক্তি দেখানোর জন্য একটি মঞ্চের প্রয়োজন ছিল। কি হলো ওয়েট্রেস, রাজি আছো? ৭৫,০০০ টাকা তোমার পুরো মাসের বেতনের সমান। জানি না তুমি ইংরেজির কয়েকটা শব্দ জানো কিনা, নাকি এভাবেই এখানে কাজ করতে চলে এসেছ। তার হাসি কোনো ধারালো ছুরির মতো বিঁধছিল, এবং বাকি অতিথিরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। রেস্টুরেন্টের ম্যানেজার অর্জুন বারের পাশে দাঁড়িয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি ভালো করেই জানতেন বিক্রম মালহোত্রাকে। এই ভিআইপি অতিথি তাদের আয়ের একটি বড় উৎস ছিলেন, যিনি কোনো কিছু পছন্দ না হলে সরাসরি মালিককে ফোন করার জন্য পরিচিত ছিলেন। একটি ভুল প্রতিক্রিয়া পুরো রেস্টুরেন্টের জন্য বিপদ ডেকে আনতে পারত। কিন্তু অর্জুন এটাও জানতেন অনন্যা কেমন মানুষ। সে কখনো কোনো সমস্যা তৈরি করেনি। সে সবসময় বিনয়ী এবং ভদ্র থাকত। তিনি হস্তক্ষেপ করার জন্য এগিয়ে যেতেই যাচ্ছিলেন, কিন্তু অনন্যার চোখে অসাধারণ শান্তি দেখে থেমে গেলেন। অনন্যা একটি দীর্ঘশ্বাস নিল। সে মেজের ওপর পড়ে থাকা সেই টাকাগুলোর দিকে তাকাল, যা আলোতে চকচক করছিল। ৭৫,০০০ টাকা। এই পরিমাণ টাকা দিয়ে তার সৎ মায়ের ওষুধের খরচ মিটে যেত, এবং তার ২ ছোট ভাইবোনের কয়েক মাসের স্কুলের ফি দেওয়া সম্ভব হতো। কিন্তু এর মূল্য ছিল অপমান, ডজন ডজন মানুষের সামনে হাসির পাত্র হওয়া। সে নিজের মুঠি শক্ত করল, নিজের নখগুলো তালুতে গেঁথে নিল যাতে হাত না কাঁপে। ৬ মাস আগে সে একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিল, যেখানে সে শত শত ছাত্রের সামনে ভাষাবিজ্ঞানের ওপর লেকচার দিত। এখন সে একটি কালো শার্ট এবং সাদা অ্যাপ্রন পরে এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়েছিল যে তাকে বিদ্রূপ করছিল, এবং তাকে সেই ভাষাতেই কথা বলার চ্যালেঞ্জ জানাচ্ছিল যা সে প্রায় ১ দশক ধরে পড়িয়েছিল। পরিহাস দেখুন, ভাগ্য তাকে লেকচার মঞ্চ থেকে তুলে এনে এখানে ওয়েট্রেস বানিয়ে দিয়েছিল, যাতে সে পৃথিবীর অহংকারের মুখোমুখি হতে পারে। কি হলো, সাহস নেই নাকি? তোমার ভয় লাগছে যে থ্যাংক ইউ ছাড়া তুমি আর কিছু বলতে জানো না? বিক্রম কথা চালিয়ে গেলেন এবং পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করলেন। তার কণ্ঠে মদের নেশা কম আর নিজের শক্তির নেশা বেশি ছিল, যা তাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে তিনি কোনো প্রতিবাদ ছাড়াই যা খুশি করতে পারেন। পাশের টেবিলের কিছু অতিথি নিজেদের চোখ নিচু করে নিলেন। তারা এই খেলার নিষ্ঠুরতা দেখছিলেন, কিন্তু কেউ হস্তক্ষেপ করলেন না।
এমন জায়গায় ধনীদের সবসময় সঠিক মনে করা হয় এবং পরিষেবা দানকারীদের শুধু চুপ থাকা উচিত। কিন্তু অনন্যা চুপ থাকল না। সে পাশের টেবিলে ট্রেটি রাখল, নিজের মাথা উঁচু করল এবং ধীর অথচ স্পষ্ট কণ্ঠে বলল, আমি রাজি আছি। পুরো রেস্টুরেন্টে যেন নিস্তব্ধতা নেমে এলো। কিছু মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। বিক্রমের ভ্রু কুঁচকে গেল। তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কারণ তিনি আশা করেননি যে মেয়েটি চ্যালেঞ্জ গ্রহণ করবে। তারপর তিনি জোরে এবং রুক্ষভাবে হাসলেন। সত্যিই ভালো, আমি সাহসী মানুষদের পছন্দ করি। কিন্তু চলো এটাকে আরও একটু মজাদার করি। যদি তুমি অনর্গল কথা বলতে পারো তবে আমি তোমাকে 1.5 লাখ টাকা দেব। কিন্তু যদি তুমি একটিও ভুল করো তবে তোমাকে সবার সামনে এখনই হাঁটু গেঁথে বসে আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেই দামি ডাইনিং রুমে ফিসফিসানির একটি ঢেউ বয়ে গেল। অর্জুন নিজের মুঠি শক্ত করলেন। তার মুখ দিয়ে প্রতিবাদের শব্দ বের হতেই যাচ্ছিল, কিন্তু অনন্যার দৃষ্টি তাকে থামিয়ে দিল। না রাগ না ভয়, শুধু একটি অদ্ভুত শান্তি ছিল যেন, যে সে মনে মনে কিছু স্থির করে নিয়েছে। ঠিক আছে, আমি রাজি। সেই মুহূর্তে দুজনের চোখাচোখি হল। একদিকে ছিল অহংকার আর অন্যদিকে মর্যাদা। এই লড়াই এখন আর টাকার ছিল না, এটি ছিল শক্তি এবং স্বাভিমানের মধ্যে লড়াই। বিক্রম বিশ্বাস করতেন যে টাকা অধীনতা কিনতে পারে, যখন অনন্যা জানত যে এমন কিছু জিনিস আছে যা টাকা কখনো স্পর্শও করতে পারে না। চারপাশের পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠল। রেস্টুরেন্টের হালকা সঙ্গীত যেন নেপথ্যে চলে গেল, আর সেই তরুণী মেয়েটির হৃৎস্পন্দন বেড়ে গেল। 3 জন আমেরিকান অংশীদার দেখছিলেন এবং তারাও অঙ্গভঙ্গি থেকে গল্পের প্রেক্ষাপট বুঝতে পেরেছিলেন। তাদের মধ্যে একজন ধীরে ধীরে তার সঙ্গীকে বললেন, এই মেয়েটিকে তেমন মনে হচ্ছে না যেমনটা মিস্টার বিক্রম ভাবছেন। বিক্রম কুটিল হাসি হেসে বললেন, তো ওয়েট্রেস, মঞ্চ তোমার, আমাদের দেখাও যে তোমার ইংরেজি কতটা ভালো। অনন্যা নিজের ট্রেটি তুলল, সেটাকে সাইড টেবিলে ধীরে ধীরে রাখল। তার হাত এখন আর কাঁপছিল না। সে একটি দীর্ঘশ্বাস নিল। সেই মুহূর্তে সমস্ত স্মৃতি তাজা হয়ে উঠল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো, আন্তর্জাতিক সম্মেলনে দোভাষী হিসেবে কাজ করা, জাপানি এবং আমেরিকান বিনিয়োগকারীদের জন্য কেবিনে বসে অনুবাদ করা। সেই সব বছর যা দারিদ্র্যের ধুলোয় চাপা পড়ে গিয়েছিল, আজ তার ধরফরানির মধ্যে আবার বেঁচে উঠল। সে একটি ছোট হাসি দিল, চ্যালেঞ্জ জানানোর জন্য নয়, বরং নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সে এখনও সেই একই মানুষ, জীবন তাকে যেখানেই নিয়ে যাক না কেন। আলো তার মুখে চিকচিক করছিল, তার চোখগুলো গভীর এবং উজ্জ্বল ছিল। যখন সে কথা বলতে শুরু করল, তখন প্রথম আওয়াজটি ছিল স্পষ্ট, সঠিক, সৌম্য এবং দৃঢ়। Good evening, gentlemen. My name is Ananya, and it's my pleasure to serve you tonight. ইংরেজির সেই শব্দগুলো মরুভূমিতে শীতল হাওয়ার ঝাপটার মতো বেরিয়ে এলো। প্রত্যেকে স্তব্ধ হয়ে গেল, নিঃশ্বাস যেন থেমে গেল। অনন্যার কণ্ঠস্বর কোনো কোচিং সেন্টার থেকে শেখা মুখস্থ ইংরেজি ছিল না, বরং এটি সেই ব্যক্তির কণ্ঠস্বর ছিল যে সেই ভাষাকে লালন করত এবং ব্যবহার করত, যার মধ্যে একটি প্রাকৃতিক প্রবাহ এবং মর্যাদা ছিল। বিক্রম থমকে গেলেন, তার হাতের মদের গ্লাসটি সামান্য হেলে গেল। অনন্যা কথা চালিয়ে গেল। সে পেশাদার পরিভাষা ব্যবহার করে মেনুর বিবরণ দিল, যা এতটাই সঠিক ছিল যে 3 জন বিদেশি অতিথিকে সম্মতিতে মাথা নাড়াতে হল। তাদের মধ্যে একজন ধীরে ধীরে হাসলেন, তার চোখে প্রশংসা ছিল। তিনি বলতেই যাচ্ছিলেন যে একটু আগে যে 75,000 টাকার কথা হয়েছিল তা এখন খুব নগণ্য মনে হচ্ছে। চারপাশের মানুষ এখন কানাকানি করতে লাগল। এখন এটি সহানুভূতি নয়, বরং বিস্ময় ছিল। তারা এইমাত্র শহরের সবচেয়ে বিলাসবহুল রেস্টুরেন্টের মাঝখানে একটি সাধারণ পোশাকে একটি ছোট মেয়েকে নিজের মূল্য প্রমাণ করতে দেখেছিল। আর যখন সেই রিয়েল এস্টেট জায়ান্ট স্তব্ধ হয়ে বসেছিলেন, কেউ জানত না যে এটি তো কেবল সেই জবাবি কার্যক্রমের শুরু ছিল, যার মাধ্যমে পুরো মুম্বাই অনন্যা শর্মার নাম মনে রাখতে চলেছিল। বিক্রম মালহোত্রা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তার চোখে অবাক হওয়া এবং উপহাসের মিশ্র ভাব ছিল। তিনি নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছিলেন না। একজন ওয়েট্রেস যে অ্যাপ্রন পরেছিল এবং চুল বেঁধে রেখেছিল, সে তার সঙ্গে এত চমৎকার ইংরেজিতে কথা বলার সাহস করছিল। সেই সংক্ষিপ্ত মুহূর্তের জন্য তিনি নিজের চিরপরিচিত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, কিন্তু অহংকারের স্বভাব সঙ্গে সঙ্গে ফিরে এলো। তিনি রুক্ষ হাসি হাসলেন এবং দুবার তালি বাজালেন। বাহ, তুমি কয়েকটা বাক্য ফেললে, হয়তো টিকটক থেকে মুখস্থ করে এসেছ। তার কণ্ঠস্বর উদ্দেশ্যপ্রণোদিতভাবে উঁচু ছিল, যাতে ভিড়ের সামনে নিজের নিয়ন্ত্রণ ফিরে পান। কিন্তু অনন্যা কোনো জবাব দিল না। সে সোজা দাঁড়িয়ে থাকল, তার চোখ শান্ত ছিল। তার এই ভঙ্গি বিক্রমকে যে কোনো প্রতিবাদের চেয়ে বেশি অস্বস্তিতে ফেলছিল।
তিনি চ্যালেঞ্জ শোনার অভ্যস্ত ছিলেন না এবং বিশেষ করে নিজেকে ছোট মনে করা ব্যক্তির এত শান্ত এবং মর্যাদাপূর্ণ ভঙ্গি তার সহ্য হচ্ছিল না। সে ইংরেজিতে মেনু পেশ করা চালিয়ে গেল। তার উচ্চারণ একেবারে স্বাভাবিক ছিল। বিদেশি অতিথিরা সম্মতিতে মাথা নাড়ালেন। তাদের মধ্যে একজন সাদা চুলের ব্যক্তি বিক্রমের দিকে ঝুঁকে ইংরেজিতে বললেন, হার ইংলিশ ইজ পারফেক্ট, শি স্পিক্স লাইক আ প্রফেশনাল ইন্টারপ্রেটার। বিক্রম কৃত্রিম হাসির সাথে হাসলেন, কিন্তু তার চোখ এখন টলমল করছিল। তিনি এতটা ইংরেজি জানতেন যে বুঝতে পারছিলেন সেই মন্তব্য কেবল আনুষ্ঠানিকতা ছিল না। এই ওয়েট্রেস কেবল কয়েকটা শব্দ জানত না, সে এমনভাবে কথা বলছিল যেন সে বহু বছর বিদেশে ছিল অথবা কোনো আন্তর্জাতিক পরিবেশে কাজ করেছিল। চারপাশের পরিবেশ বদলে গেল। কৌতূহল এখন সম্বারে পরিণত হচ্ছিল এবং বিক্রম নিজের তৈরি করা মঞ্চেই নিজেকে ছোট মনে করতে শুরু করলেন। অনন্যা সামান্য ঝুঁকল এবং কোমল কণ্ঠে কথা বলা চালিয়ে গেল। ইফ ইউ প্রেফার, আই ক্যান অলসো এক্সপ্লেন দ্য স্পেশালস অফ দ্য ডে ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আর তারপর সে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে লাগল। প্রতিটি শব্দ এবং বাক্য একটি ধ্রুপদী সঙ্গীতের ছন্দের মতো বেরিয়ে আসছিল, যার ফলে পুরো রেস্টুরেন্ট নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল। পাশেই বসে থাকা একজন ফরাসি অতিথির চোখ ছানা বড়া হয়ে গেল এবং তিনি ধীরে ধীরে বললেন, ও মাই গড, হার অ্যাকসেন্ট ইজ পারফেক্ট। সাদা চুলের আমেরিকান ব্যক্তিটি ভ্রু কুচকে নিজের সঙ্গীত দিকে ফিরলেন। শি জাস্ট স্পোক পারফেক্ট ফ্রেঞ্চ, দিস ইজ ইনক্রেডিবল। বিক্রম নিজের মেজাজ হারাতে লাগলেন। তিনি মেজের উপর মদের গ্লাস আছড়ে ফিরলেন এবং কর্কশ স্বরে বললেন, তুমি কি এখানে ভাষার সার্কাস দেখাচ্ছ? এই রেস্টুরেন্ট কোনো প্রতিযোগিতার মঞ্চ নয়। কিন্তু এখন তার শব্দের সেই ওজন আর ছিল না, কারণ চারপাশের সকল মানুষ অনন্যার দিকে আকৃষ্ট হচ্ছিল। এখন আর কেউ হাসছিল না, কেউ এটাকে মজা মনে করছিল না। ম্যানেজার অর্জুন, যিনি কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিলেন, তার বুকে এক অদ্ভুত গর্ব অনুভব হচ্ছিল। এই 6 মাসে তিনি সেই অল্প কথা বলা ওয়েট্রেসকে চিনতেন, যে সবসময় কঠিন কাজগুলো নিজের কাঁধে নিত এবং কখনো অভিযোগ করত না। তার ধারণাও ছিল না যে সেই সাদা অ্যাপ্রেনের পেছনে এমন উজ্জ্বল প্রতিভা লুকিয়ে আছে। এখন সে কেবল নিজের সম্মান রক্ষা করছিল না, বরং সেই সমস্ত মানুষের মর্যাদা রক্ষা করছিল, যাদের চুপ থেকে অপমান সহ্য করতে হতো। অনন্যা এখন জাপানি ভাষায় কথা বলতে লাগল। সেই একই ভাষা যা সে বহু বছর আগে ভারত ও জাপানের মধ্যে বিনিয়োগ সহযোগিতার একটি সম্মেলনে অনুবাদের জন্য ব্যবহার করেছিল। প্রতিটি অক্ষর এবং প্রতিটি গঠন এতটাই সঠিক ছিল যে সামনের টেবিলে বসে থাকা 3 জন জাপানি অতিথি একসাথে মাথা তুললেন। তাদের মধ্যে একজন ধীরে ধীরে বললেন, শি ইজ অ্যান এক্সেলেন্ট ইন্টারপ্রেটার। এই বাক্যটি বিক্রমের আত্মসম্মানের ওপর একটি জোরালো আঘাতের মতো ছিল। তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু তার ঠোঁটের কোণ সামান্য কাঁপছিল। তার মনে হল তিনি সেই সব মানুষের চোখে হাসির পাত্র হচ্ছেন যাদের তিনি প্রভাবিত করতে চেয়েছিলেন। 3 জন আমেরিকান অতিথির মধ্যে একজন, যার নাম জন মিশেল ছিল, তিনি অনন্যাকে বেশ কিছুক্ষণ দেখলেন এবং তারপর হঠাৎ ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, এক্সকিউজ মি, আমরা কি আগে কখনো দেখা করেছি? আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। এই প্রশ্নটি অনন্যাকে সামান্য চমকে দিল, কিন্তু সে দ্রুত হাসিমুখে উত্তর দিল, হয়তো স্যার, আমি আগে আন্তর্জাতিক সম্মেলনের জন্য সাইমেলটেনিয়াস ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতাম। মিশেল টেবিলে ধীরে ধীরে হাত মেরে বললেন, হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। দিল্লিতে 2020 সালের সেই সম্মেলন, আপনিই ছিলেন যিনি আমার প্রেজেন্টেশনের অনুবাদ করেছিলেন। বিক্রম এটা শুনলেন এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিশেল নিজে সঙ্গীদের দিকে ফিরলেন এবং উৎসাহ সাথে বললেন, শি ওয়াজ দ্য বেস্ট ইন্টারপ্রেটার উই এভার হ্যাড। এখন পুরো রেস্টুরেন্ট জেনে গিয়েছিল যে ওয়েট্রেসকে তারা কেবল মালবহনকারী মনে করছিল, সে বাস্তবে একজন বিদুষী ছিল, যে আন্তর্জাতিক সম্মেলনে অনুবাদ করেছিল। আর সেই বড় ব্যবসায়ী বিক্রম মালহোত্রা, যিনি নিজেকে জগতের সবচেয়ে চতুর ব্যক্তি মনে করতেন, তিনি কেবল নিজের নীচ মানসিকতার প্রদর্শন করছিলেন। অনন্যা বিক্রমের দিকে তাকাল। তার চোখে কোনো আনন্দ ছিল না, শুধু সেই ব্যক্তির শান্তি ছিল যে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। সে চীনা ভাষায় কথা বলা চালিয়ে গেল এবং বেইজিংয়ের উচ্চারণে কথা বলল, যার ফলে অন্য একজন অতিথি নিজের প্রশংসা আটকে রাখতে পারলেন না। বিক্রমের মুখ লাল হয়ে যাচ্ছিল। টেবিলে রাখা তার হাতগুলো শক্ত হতে লাগল। হঠাৎ পাশের টেবিল থেকে একজন মধ্যবয়সী মহিলা, যিনি একজন বিজনেস টাইকুন মনে হচ্ছিলেন, তিনি তালি বাজালেন। ইনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বিক্রমের দিকে ফিরলেন। এই মেয়েটি শিক্ষিত এবং সাহসী। আমার মনে হয় আপনার নিজের প্রতিশ্রুতি পূরণ করা উচিত। তালির আওয়াজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এবং তারপর পুরো ডাইনিং রুমে প্রতিধ্বনিত হতে লাগল। কিছু অতিথি তো দাঁড়িয়ে পড়লেন এবং প্রশংসায় হাসতে লাগলেন। সেই দমবন্ধ করা পরিবেশ এখন উৎসাহে পরিণত হয়েছিল। বিক্রম শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার মুখে ঘাম চলে এসেছিল। তার কাছে পিছিয়ে যাওয়ার কোনো পথ ছিল না।
যার পাশে উপস্থিত প্রতিটি মানুষের নজর এখন কেবল তার ওপর ছিল। তিনি এখন সম্মানের নয়, বরং প্রতীক্ষা এবং এমনকি অবজ্ঞার নজরে দেখা হচ্ছিলেন। বিক্রম নিজের পকেট থেকে টাকার বান্ডেল বের করলেন এবং নিজেকে উদার দেখানোর চেষ্টা করলেন। ঠিক আছে, তুমি সত্যিই যোগ্য, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করছি। কিন্তু অনন্যা সেটা নিতে তাড়াহুড়ো করল না। সে ধীরে ধীরে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমার পরিষেবা এখনও শেষ হয়নি। আর তারপর সে স্পষ্ট হিন্দিতে কথা বলতে লাগল। তার শব্দগুলো কোনো ঘোষণার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। আপনাকে টাকা এই জন্য দেওয়া উচিত নয় কারণ আমি ইংরেজি বলতে পারি। আপনাকে টাকা এই জন্য দেওয়া উচিত কারণ আপনি একজন মানুষের ভুল মূল্যায়ন করেছেন। এটি শুনে পুরো রেস্টুরেন্ট শান্ত হয়ে গেল। বিক্রম তার দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকলেন। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। তাকে আজ পর্যন্ত এইভাবে কেউ শিক্ষা দেয়নি। অপমানিত বোধ করার কারণে তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু নিজের ভেতরে তিনি জানতেন যে তিনি পুরোপুরি হেরে গিয়েছেন, ভাষার কারণে নয়, বরং নিজের চরিত্রের কারণে। সেই সন্ধ্যার পর 5 ভাষায় কথা বলা ওয়েট্রেসের গল্প পুরো মুম্বাইয়ে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। মানুষ অনন্যার শালীনতা, বিক্রমের মুখের অভিব্যক্তি যখন সে উপযুক্ত জবাব পেয়েছিল, এবং সেই সব মানুষের জন্য একটি তিক্ত শিক্ষা সম্পর্কে কথা বলছিল যারা মানুষের মূল্য টাকা দিয়ে বিচার করে। যেখানে অনন্যার কথা, সে যখন আন্ধেরিতে নিজের ছোট ভাড়ার ঘরে ফিরে এলো, তখন সে বিছানায় বসল এবং নিজের পুরনো কালো জুতো জোড়া খুলে ফেলল। সারাদিন দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে গিয়েছিল। তার মনে হলো না যে সে জিতে গিয়েছে, শুধু সে স্বস্তি অনুভব করল, কারণ সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের আত্মসম্মান রক্ষা করেছিল। আর সেই রাতেই যখন সে নিজের পকেট হাতড়াল, তখন সে জন মিশেল, আঞ্চলিক পরিচালক, গ্লোবাল কানেক্ট ইন্টারন্যাশনালের একটি পরিষ্কার বিজনেস কার্ড পেল। তার পেছনে হাতে লেখা ছিল, আগামীকাল আমাকে কল করবেন, আমাদের আপনার মতো কাউকে প্রয়োজন। সে হাসল, এমন এক হাসি যা আগের মতো ক্লান্তিকর ছিল না। জীবন আপনাকে পিষে ফেলতে পারে, কিন্তু যদি বুদ্ধি এবং মর্যাদা বজায় থাকে, তবে তারা সবসময় আবার উঠে দাঁড়ানোর জন্য আলো খুঁজে নেয়। পুরো রেস্টুরেন্ট দি এম্পায়ার যেন একটি বড় মঞ্চে পরিণত হয়েছিল, এবং প্রতিটি চোখ একদিকেই নিবদ্ধ ছিল। টেবিল নম্বর 6, যেখানে একটি ছোট ওয়েট্রেস এবং সেই ধনী ব্যবসায়ীর মধ্যে একটি অদ্ভুত লড়াই চলছিল, যিনি অনেক মানুষকে নিজের সামনে নত হতে বাধ্য করেছিলেন। এটি অনুভব করার পর যে তিনি নিজেরই চ্যালেঞ্জের জালে ফেসে গিয়েছেন, বিক্রম মালহোত্রা আবার নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেন। তিনি নিজের পুরনো ঘৃণাভরা কণ্ঠে হাসলেন এবং বললেন, ঠিক আছে, তুমি ইংরেজি বলতে পারো, আমি মামিছি, কিন্তু জীবন কেবল কয়েকটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি দেখতে চাই তোমার মধ্যে সত্যিই কোনো যোগ্যতা আছে কিনা। তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন, নিজের হাত বুকের ওপর ভাঁজ করলেন এবং তার চোখ একটি চ্যালেঞ্জের মতো অনন্যাকে দেখছিল। তুমি কি জানো কত মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও গরিব? কারণ তারা নত হতে জানে না। টাকাই সবচেয়ে শক্তিশালী ভাষা, বুঝেছ তুমি? তিনি ইচ্ছা করে উঁচু গলায় বললেন, যাতে চারপাশের টেবিলে বসা মানুষরা শুনতে পায়, যেন তিনি কাহিনীকে নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছিলেন। অনন্যা নিজের অ্যাপ্রনের সামনে হাত জোর করে সোজা দাঁড়িয়ে থাকল। তার মুখ একেবারেই শান্ত ছিল। আমি বুঝি স্যার, টাকা অনেক কিছু করতে পারে, কিন্তু এটি কাউকে দয়ালু বা সভ্য বানাতে পারে না। সে ধীর অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, যার ফলে কিছু অতিথি সম্মতিতে মাথা নাড়ালেন এবং কেউ কেউ মনে মনে হাসলেন। বিক্রম নিজের ভ্রু কুঁচকে ফেললেন। সেই মেয়েটির শান্তি তাকে আঘাত করছিল। তিনি আজ পর্যন্ত কাউকে তার সাথে এভাবে কথা বলতে দেখেননি। না কোনো ভয়, না কোনো অনুনয়, শুধু একটি শান্ত গর্ব ছিল, আর এই কথাটি তাকে খেপাচ্ছিল। তিনি তার 3 জন আমেরিকান অংশীদারের দিকে তাকিয়ে নিজের কথা সামলানোর চেষ্টা করলেন। জেন্টলম্যান, এটি বেশ সাহসী, তাই না? হয়তো আমার একে নিজের স্টাফদের পড়ানোর জন্য কাজে রাখা উচিত। তাদের মধ্যে একজন জন মিশেল কেবল শিষ্টতার সাথে হাসলেন, কিন্তু তার চোখে এখন সেই আনুষ্ঠানিক আনন্দ ছিল না, বরং তারা সেই তরুণ মেয়েটির প্রকৃত মূল্যায়ন করছিলেন। বিক্রম বুঝতে পারছিলেন না যে তিনি সেই সব মানুষের সহানুভূতি হারিয়ে ফেলেছেন যাদের তিনি প্রভাবিত করতে চাইছিলেন, এবং তিনি যত কথা বলছিলেন ততই নিজের আচরণের রুক্ষতা প্রকাশ পাচ্ছিল। ম্যানেজার অর্জুন হস্তক্ষেপ করার জন্য কাছে এলেন, কিন্তু অনন্যা ধীরে ধীরে মাথা নেড়ে সংকেত দিল যে সে ঠিক আছে। সে জানত যে যদি এখন অর্জুন মাঝখানে আসেন, তবে তার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। সে কেবল নিজের রক্ষা করছিল না, বরং সেই সমস্ত মানুষের রক্ষা করছিল যাদের পেশার কারণে নিচু দেখানো হয়। বিক্রম হাসলেন,
নিজের মানিব্যাগ বের করলেন এবং 500 টাকার একটি নোট মেজের ওপর রেখে তার দিকে এগিয়ে দিলেন। যাই হোক, এটাকে আমার পুরস্কার মনে করো, কারণ তুমি ইংরেজি বলতে পারো। এটা নাও এবং কিছু খেয়ে নিও। নিজেকে খুব মহান মনে করো না, তিনি উপহাসের সাথে বললেন। কিন্তু ঝুঁকে সেটা নেওয়ার বদলে অনন্যা এক পা পিছিয়ে গেল এবং বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমি যা জানি সেটা প্রমাণ করার জন্য টাকা নেই না। আমি কেবল নিজের কর্তব্য পালন করতে চাই। এবং এই জবাব বিক্রমের হাসি কেড়ে নিল। তিনি বুঝতে পারলেন না যে কেউ টাকা নিতে কিভাবে অস্বীকার করতে পারে, কারণ তার দুনিয়ায় প্রত্যেকের একটি মূল্য ছিল, কিন্তু এই মেয়েটির কোনো মূল্য আছে বলে মনে হচ্ছিল না। বিক্রমের রাগ বাড়তে লাগল এবং তিনি বললেন, তুমি খুব ভালো ভালো কথা বলো, কিন্তু তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? টাকার জন্যই তো নাকি? যদি টাকা না থাকত তবে কি তুমি এই কাজ করতে? তিনি তাকে অপমানিত করার জন্য জোরে বললেন, তোমাদের মতো ওয়েট্রেসরা শুধু নৈতিকতার নাটক করতে জানো। অনন্যা দীর্ঘশ্বাস নিল এবং বলল, হ্যাঁ, আমি এই কাজ টাকার জন্য, জীবনের জন্য এবং নিজের পরিবারের দায়িত্ব পালনের জন্য করি, কিন্তু আমি নিজের আত্মসম্মান কখনো বিক্রি করিনি। আর যখন কেউ এতটাই ধনী হয়ে যায় যে তার মনে হয় প্রত্যেকে তার সামনে নত হওয়া উচিত, তখন সেটি সবচেয়ে ভয়ঙ্কর দারিদ্র্য। ঘরের পরিবেশ আবার বদলে গেল এবং চারপাশের অতিথিরা খুব ভালো মতো শব্দ বললেন, যার ফলে বিক্রম প্রথমবারের মতো নিজেকে দুর্বল অনুভব করতে লাগলেন। রাগে লাল হয়ে তিনি বললেন, তোমার কি মনে হয় তুমি কে? কয়েকটা ইংরেজি বাক্য দিয়ে তুমি গুরুত্বপূর্ণ হয়ে যাবে না, টাকাই সবকিছু। তখনই আমেরিকান অংশীদার জন মিশেল মাঝখানে বাধা দিয়ে বললেন, মিস্টার বিক্রম, আমার মনে হয় আজ রাতে আপনি আপনার শিষ্টতা হারিয়ে ফেলেছেন। এটি শুনে বিক্রম স্তব্ধ হয়ে গেলেন এবং অন্যান্য অতিথিরাও তার থেকে চোখ ফিরিয়ে নিলেন। অনন্যা তাদের ধন্যবাদ দিল এবং নিজের কাজে ফিরে গেল। সে খুব সুন্দরভাবে টেবিল পরিষ্কার করল। তার প্রতিটি নড়াচড়ায় একটি এমন শান্তি ছিল যা বিক্রমকে আরও বেশি বিভ্রান্ত করে দিল। তিনি বুঝতে পারলেন যে তিনি নিজেই এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। এখন তিনি যাই যুক্তি দিন না কেন, তিনি হেরে গিয়েছেন। পাশে বসা একজন মহিলা ব্যবসায়ী বললেন, এই মেয়েটি এখানে উপস্থিত যে কোনো ব্যক্তির চেয়ে বেশি সম্মানের যোগ্য। এই কথাটি ধীরে ধীরে সব টেবিল পর্যন্ত ছড়িয়ে পড়ল এবং এখন আর কেউ বিদ্রূপ করছিল না। এর বদলে তারা তাকে প্রশংসা এবং সামান্য লজ্জার সাথে দেখছিল। অনন্যা যখন ফিরে এলো, তার চোখে কোনো শত্রুতা ছিল না, শুধু ক্লান্তি ছিল। সে ধীরে ধীরে বলল, আমার উদ্দেশ্য আপনার অপমান করা ছিল না। আমি কেবল এটি চেয়েছিলাম যে আপনি বুঝুন যে প্রতিটি পেশা সম্মানের যোগ্য। কিছু মানুষকে আজ আমি যেখানে আছি সেখানে পৌঁছানোর জন্য অনেক কিছু হারানো হয়েছে। তার কণ্ঠ নরম ছিল, কিন্তু প্রতিটি শব্দ ওজনদার ছিল। জন মিশেল জিজ্ঞাসা করলেন, অনন্যা, আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি কেন এখানে? আপনাকে এমন মনে হচ্ছে না যে কেবল এই জায়গার সাথেই যুক্ত? অনন্যা হাসি মুখে বলল, কারণ জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না স্যার। আমার বাবা ঋণ এবং দায়িত্ব রেখে গিয়েছেন। আমাকে মর্যাদা এবং পরিবারের মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল। আমি পরিবারকে বেছে নিয়েছি। এই বলে সে নিজের কাজ চালিয়ে গেল, কিন্তু শ্রোতাদের জন্য তার শব্দগুলো তাদের নিজেদের আত্মসম্মানের ওপর আঘাতের মতো ছিল। বিক্রম এখন আর কিছু বলতে পারলেন না। তিনি স্তব্ধ হয়ে বসেছিলেন এবং তার হাতে মদের গ্লাস কাঁপছিল। মদের একটি ফোঁটা সাদা টেবিল ক্লথের উপর পড়ল এবং একটি দাগের মতো ছড়িয়ে পড়ল। তিনি অনন্যাকে চলে যেতে দেখলেন, যে ছোট কিন্তু খুব গর্বিত মনে হচ্ছিল। প্রথমবারের মতো তার মনে হল তিনি অন্য কারোর চেয়ে ছোট, টাকায় নয় বরং চরিত্রে। যখন ভোজন শেষ হল, তখন আমেরিকান অতিথিরা অনন্যার সাথে হাত মেলালেন এবং বললেন, আমাদের আশা আমরা আবার দেখা পাব। আমাদের সম্মান আপনার সাথে আছে। তারা চলে গেলেন এবং বিক্রম সেখানেই বসে থাকলেন। এটি হয়তো তার জীবনের সবচেয়ে দামি শিক্ষা হতে চলেছিল। রেস্টুরেন্ট দি এম্পায়ারের নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে সেটি অনুভব করা যাচ্ছিল। অনন্যার চোখে সেই শান্তি ছিল যা শক্তিশালী মানুষদের চ্যালেঞ্জের সামনে মেলা কঠিন। অন্য কর্মীরাও নিজেদের কাজ থামিয়ে দেখছিল, কারণ এটি কেবল একটি মেয়ের নয় বরং তাদের সবার কাহিনী ছিল। বিক্রম মালহোত্রা মদের এক চুমুক খেলেন এবং নিজের ঘাবড়ানি লুকানোর চেষ্টা করলেন। তার মনে হল তিনি এখনও পরিস্থিতি পরিবর্তন করতে পারেন, কারণ তার দুনিয়ায় টাকাই সব ছিল। তিনি নিজের ফোন বের করলেন এবং উঁচু গলায় বললেন, তুমি যাই হোক, যতই ভাষা জানো না কেন, দেখি তুমি কিভাবে বেঁচে থাকো যদি আমি একটা ফোন করে দিই। তুমি কি জানো আমি কে?
আমি তোমাকে 5 মিনিটে চাকরি থেকে বের করে দিতে পারি। তার মনে হয়েছিল সে ভয় পাবে এবং ক্ষমা চাইবে, কিন্তু অনন্যা স্থির থেকে বলল, আমি জানি আপনি শক্তিশালী, কিন্তু একটি জিনিস আপনি নিতে পারবেন না, সেটি হলো আমার আত্মসম্মান। যদি সত্যি বলার কারণে চাকরি চলে যায়, তবে আমি গর্বের সাথে এখান থেকে চলে যাব। এটি শুনে কিছু মহিলা অতিথি তালি বাজালেন। মানুষ বুঝতে পারছিল যে এই মেয়েটি পুরো সমাজের সেই শ্রেণীর হয়ে কথা বলছে যাদের সবসময় কম মূল্যায়ন করা হয়। বিক্রম রাগে মেঝের ওপর হাত মারলেন, যার ফলে মদের গ্লাস থেকে কিছু ফোঁটা সাদা কাপড়ের ওপর গিয়ে পড়ল। তুমি কি আমাকে শেখাচ্ছ? তিনি চিৎকার করে উঠলেন। অর্জুন দৌড়ে এলেন এবং শান্ত থাকার প্রার্থনা করলেন, কিন্তু অনন্যা পিছিয়ে গেল না এবং বলল, আমি কাউকে কিছু শেখাচ্ছি না, আমি শুধু এটাই বলছি যে প্রত্যেকেই সম্মানের অধিকারী। আপনি এই কাজটিকে তুচ্ছ মনে করতে পারেন, কিন্তু এই কাজই আমাকে ঋণ শোধ করতে এবং অসুস্থ মায়ের দেখভালে সাহায্য করছে। আপনি যদি আমাকে এজন্য ছোট মনে করেন, তবে হয়তো আপনি দায়িত্বের মানে কখনোই বোঝেননি। এটি শুনে বিক্রমও এক মুহূর্তের জন্য নিঃসন্দর্ভ হয়ে গেলেন। তিনি অনন্যার চোখে এমন এক দীপ্তি দেখবেন যা তাকে নজর সরিয়ে নিতে বাধ্য করল। জন মিশেল আবার বললেন, মিস্টার বিক্রম থামুন, ও এটার যোগ্য নয়। বিক্রম বিষয়টিকে মজা বলে উড়িয়ে দিলেন, কিন্তু মিশেল গম্ভীরভাবে বললেন, আমার দেশে এটাকে অপমান বলে, মজা নয়। অনন্যা ধন্যবাদ জানালো এবং বিক্রমকে বলল, দেখুন, একজন বিদেশীও যা বুঝতে পারছেন, আমরা ভারতীয়রা তা মাঝে মধ্যে ভুলে যাই যে সম্মান কোনো শ্রেণী বা মর্যাদা দেখে না। এই কথাটি বিক্রমের অহংকারে চপেটাঘাতের মতো লাগল। তিনি ঘামে ভিজে গিয়েছিলেন এবং দামি সোফায় বসে থাকা সত্ত্বেও নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। অনন্যা অর্জুনের কাছ থেকে অনুমতি নিয়ে নিজের কাজে ফিরে গেল। সে কথা দিয়ে নয়, বরং নিজের আচরণ দিয়ে জয় হাসিল করেছিল। বিক্রম সেখানেই বসে রইলেন, তার চোখ দুটি শূন্য ছিল। তিনি এমন এক লজ্জা অনুভব করছিলেন যা আগে কখনো পাননি। এক বৃদ্ধ অতিথি বললেন, হয়তো আপনার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। চারপাশ থেকে আসা কানাঘুষা বিক্রমকে বিদ্ধ করছিল। শেষে তিনি খুব ধীরে বললেন, তুমি জিতে গেলে, আমি দুঃখিত। অনন্যার জন্য এই ক্ষমা এখন আর কোনো গুরুত্ব রাখত না। কাজ শেষ হবার পর যখন সে নিজের ঘরে ফিরে এলো, তখন সে বিছানায় বসে নিজের জরাজীর্ণ চটিগুলোর দিকে তাকালো। সে অনুভব করল যে সে শুধু অপমানকে জয় করেনি, বরং নিজের পরিচয়ের ভয়কেও শেষ করে দিয়েছে। সে জানত যে যতক্ষণ আত্মসম্মান আছে, সে সবসময় নিজের মাথা উঁচু রাখতে পারবে। গল্পটি সেখানেই শেষ হল না। সে যখন ঘুরল, তখন বিক্রম তাকে আবারও ডাকলেন, দাঁড়াও, তোমার কি মনে হয় তুমি খুব মহান? এই দেশে ভাষা পেট ভরে না, কেবল টাকার ইজ্জত আছে। অনন্যা ঘুরে জবাব দিল, আপনি যদি টাকার ব্যবহার মানুষকে ঝোকানোর জন্য করতে পারেন, তবে আমি জ্ঞানের ব্যবহার সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য করতে পারি। কিছু তরুণ অতিথি এই জবাবে হেসে ফেললেন। বিক্রম আবারও হুমকি দিলেন যে তিনি রেস্তোরাঁর মালিককে ফোন করবেন, কিন্তু অনন্যা বিচলিত হল না এবং বলল, আপনি আমার চাকরি কেড়ে নিতে পারেন, কিন্তু আমার আত্মবিশ্বাস নয়। এই ডিজিটাল যুগে বিক্রমের এই আচরণ তার নিজের জন্য গর্ত খোঁড়ার মতোই ছিল। অর্জুন মিটমাট করার চেষ্টা করলেন, কিন্তু বিক্রম তাকে ধমক দিলেন। অনন্যা তখন ইংরেজিতে বলল, স্যার, সম্মান অর্জন করা যায়, চেয়ে নেওয়া যায় না। মিশেল এবং তার সঙ্গীরা উঠে দাঁড়ালেন এবং বিক্রমের সাথে তাদের চুক্তি বাতিল করার সংকেত দিলেন। 10 মিনিটের মধ্যে বিক্রম একটি তুচ্ছ চ্যালেঞ্জের কারণে একটি বড় চুক্তি হারালেন। এখন তার কাছে কেবল মানুষের শীতল চাউনি অবশিষ্ট ছিল। অনন্যা ধীরে বলল, দেখে নিলেন তো, অবজ্ঞা মাঝে মধ্যে খুব দামি পড়ে যায়। সে আবার বার কাউন্টারের দিকে চলে গেল এবং পুরো রেস্তোরাঁ তার দিকে তাকিয়ে রইল। সেখানে উপস্থিত কিছু মানুষ নিজেদের মোবাইল ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করলেন। এটি উপহাসের জন্য নয়, বরং এমন এক বিরল মুহূর্তকে বন্দী করার জন্য যেখানে বিনয় অহংকারের ওপর বিজয় লাভ করেছিল। অনন্যা মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালো এবং তারপর জাপানি ভাষায় কথা বলতে শুরু করল। তার কণ্ঠে এক আনুষ্ঠানিক শিষ্টাচার ছিল। সে কথা শেষ করতেই কাছের একটি টেবিলে বসা 3 জন জাপানি অতিথি সম্মানে মাথা নত করলেন এবং হাসলেন। বিক্রম মালহোত্রা নিজের মুখে গরম অনুভব করতে লাগলেন। যদিও রেস্তোরাঁর এয়ার কন্ডিশনার পূর্ণ ক্ষমতায় চলছিল, কিন্তু তার কপালে ঘাম জমে উঠল। সেই মুহূর্তে তার মনে হলো যেন পৃথিবী এখন তার চারপাশে ঘুরছে না, বরং সমস্ত শক্তি সেই ওয়েট্রেসটির দিকে কেন্দ্রীভূত হয়ে গেছে, যাকে তিনি এইমাত্র অপমান করেছিলেন। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং হাসার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। অনন্যা এবার চীনা ভাষার দিকে ফিরল, এমন এক ভাষা যা খুব কম মানুষ এত সাবলীলভাবে বলতে পারে। সে খুব শান্তভাবে বলল যে সম্মান একটি দ্বিমুখী রাস্তা।
টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু মানুষের সম্মান এবং তাদের হৃদয় কিনতে পারে না। একজন চীনা অতিথি দাঁড়িয়ে তার প্রশংসা করলেন এবং বললেন যে সে খুব চমৎকার কথা বলেছে। পুরো রেস্তোরাঁ হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল। এটি কোনো কৃত্রিম শব্দ ছিল না, বরং মন থেকে আসা স্বীকৃতি ছিল। বিক্রম চুপচাপ বসে রইলেন। তিনি নিজের গ্লাসটি এত জোরে ধরেছিলেন যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। তিনি নিজের আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখের সেই পুরনো অহংকার এখন গায়েব ছিল। তিনি নিজের সাফল্যের জন্য গর্বিত ছিলেন, কিন্তু আজ একজন সাধারণ ওয়েট্রেসের সামনে তার বোধবুদ্ধি খুব ছোট এবং তুচ্ছ প্রমাণিত হচ্ছিল। যখন হাততালি শান্ত হল, অনন্যা হিন্দিতে কথা বলতে শুরু করল। তার কণ্ঠে এক কোমলতা ছিল যা পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সে বলল যে প্রতিটি পেশাই সম্মানের যোগ্য, এবং কোনো ব্যক্তি কেবল এই কারণে ছোট হয়ে যায় না কারণ সে নিজের পরিবারের পেট চালানোর জন্য পরিশ্রম করছে। তার কথাগুলো সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের হৃদয় স্পর্শ করল। কিছু মহিলা অতিথির চোখে জল চলে এলো। তারা বুঝতে পারলেন যে এই শান্ত হাসির পেছনে এক সংগ্রামপূর্ণ এবং শক্তিশালী জীবন লুকিয়ে আছে। বিক্রম নিজের হার স্বীকার করে 1.5 লাখ টাকার বাজি পূরণ করার কথা বললেন এবং নিজের ফোন বের করে টাকা ট্রান্সফার করতে চাইলেন। কিন্তু অনন্যা মাথা নাড়িয়ে সেই টাকা নিতে অস্বীকার করল। সে বলল যে সে সব টাকার জন্য করেনি, সে শুধু চেয়েছিল যে তিনি যেন বোঝেন যে ওয়েট্রেস হওয়া কোনো নিচু কাজ নয়। কিছু মানুষ নিজেদের মর্যাদা এবং পরিবারের জন্য মাথা নত করে, কিন্তু তার মানে এই নয় যে তারা দুর্বল। রেস্তোরাঁর পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি আবেগপূর্ণ এবং হৃদ্যতায় ভরে উঠল। একজন মহিলা উদ্যোক্তা দাঁড়িয়ে অনন্যার হাত ধরলেন এবং বললেন যে আজ সে সবাইকে এক বড় শিক্ষা দিয়েছে। বিক্রম চুপচাপ এসব দেখতে থাকলেন। তিনি প্রথমবার নিজের সম্পদের অসারতা অনুভব করলেন। অনন্যা সেখান থেকে চলে গেল, কিন্তু তার ছোট ছায়াটিও সেই বিলাসবহুল ঘরে অনেক উঁচু মনে হচ্ছিল। সে প্রমাণ করে দিয়েছিল যে সাহস এবং জ্ঞান যে কোনো সামাজিক অবস্থানের চেয়ে বড় ছিল। ঘরের আলো অনন্যার মুখে এক অদ্ভুত দ্যুতি ছড়িয়ে দিচ্ছিল যখন সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল। তার উচ্চারণ এত মধুর এবং ছন্দময় ছিল যে তা কোনো লাতিন সঙ্গীতের মতো লাগছিল। সে মদ এবং খাবারের সামঞ্জস্য সম্পর্কে এত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করল যে বিদেশি অতিথিরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। জন মিশেল টেবিল চাপড়ে বললেন যে তার স্প্যানিশ উচ্চারণ যে কোনো মূল নিবাসীর চেয়ে ভালো। বিক্রম এখন অস্বস্তির চরম সীমায় ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে তিনি যে মেয়েটিকে খেলনা বানাতে চেয়েছিলেন সে আসলে এই পুরো দৃশ্যের কর্ত্রী হয়ে উঠেছে। যখন সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে শুরু করল, তখন তার উচ্চারণ এত নিখুঁত ছিল যে পাশের টেবিলে বসা ফরাসি অতিথিরা অবাক হয়ে গেলেন। তারা একে অপরের সাথে ফিসফিস করতে লাগলেন যে এর কণ্ঠস্বর একদম প্যারিসের মানুষের মতো। বিক্রম এখন পুরোপুরি হেরে গিয়েছিলেন। তার আঙুলগুলো গ্লাসের ওপর কাঁপছিল। তার আমেরিকান অংশীদাররা অনন্যার প্রশংসা করলেন এবং বিক্রমকে বললেন যে তাদের এমন মেয়ের সাথে পরিচিত হয়ে গর্বিত হওয়া উচিত। কিন্তু এই কথাটি বিক্রমকে আরও বেশি বিদ্ধ করছিল, কারণ তার মনে হচ্ছিল তার ক্ষমতাকে এক অ্যাপ্রন পরা মেয়ে চ্যালেঞ্জ জানিয়েছে। অনন্যা পেশাদারভাবে নিজের সেবা চালিয়ে গেল এবং সবাইকে ভোজন উপভোগ করতে বলল। অর্জুন, যিনি রেস্তোরাঁর ম্যানেজার ছিলেন, তিনি কোনায় দাঁড়িয়ে এসব দেখছিলেন এবং নিজের এই কর্মচারীর ওপর তার খুব গর্ববোধ হচ্ছিল। বিক্রম আবারও কিছু মজা করার চেষ্টা করলেন, কিন্তু তার শব্দগুলো গলাতেই আটকে গেল। তার ক্ষমতা এবং সম্পত্তি এখন অনন্যার স্বাভিমানের সামনে ফিকে হয়ে গিয়েছিল। যখন অনন্যা নিজের কাজ শেষ করে মাথা ঝুঁকিয়ে সবাইকে ধন্যবাদ জানালো, তখন পুরো রেস্তোরাঁ আবারও হাততালিতে ভরে উঠল। সেখানে উপস্থিত ধনী অতিথিরা সেই মেয়েটির জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। বিক্রম এখন নজর মেলাতেও পারছিলেন না। তিনি নিজের ভুল সংশোধন করতে চাইছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না কোথা থেকে শুরু করবেন। অনন্যা যখন ফিরে গেল, তখন সে আর পেছন ফিরে তাকালো না। তার কাছে জয়ের মানে বিক্রমকে নিচু দেখানো নয়, বরং নিজের মর্যাদার স্বীকৃতি দেওয়া ছিল। সেই সন্ধ্যায় রেস্তোরাঁ দি এম্পায়ার কেবল একটি খাওয়ার জায়গা হয়ে থাকল না, বরং তা মানবিক মূল্যবোধের একটি স্কুলে পরিণত হল। রেস্তোরাঁর পরিবেশ এখনও খুব গুমোট ছিল। বিক্রমের মনোযোগ এখন খাবারে ছিল না। তিনি স্তব্ধ হয়ে সেই মেয়েটিকে দেখছিলেন এবং তার মাথায় নিজের পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে উঠছিল। তিনি মনে করছিলেন যে যখন তিনি গরিব ছিলেন এবং একটি কনস্ট্রাকশন সাইটে মজুদুরি করতেন,
তখন কিভাবে মানুষ তাকে গালি দিত এবং অপমানিত করত। তার মনে পড়ল যে একবার কেবল ইংরেজি না বুঝতে পারার কারণে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সবাই মজা করেছিল। আজ যখন তিনি শক্তির শীর্ষে ছিলেন, তখন অজান্তেই তিনি সেই মানুষটি হয়ে গিয়েছিলেন যারা তাকে কখনো ক্ষত দিয়েছিলেন। অনন্যা হিন্দিতে বলল যে টাকা ঐশ্বর্য কিনতে পারে, কিন্তু সম্মান নয়। এক বৃদ্ধ অতিথি তার সাহসের প্রশংসা করলেন এবং বললেন যে সে তাকে তার নিজের যৌবনের কথা মনে করিয়ে দিয়েছে। বিক্রম নিজের মাথা নিচু করে নিলেন। তিনি পুরো খাবারের সময় মদের এক চুমুকও পান করেননি। অনন্যা আমেরিকান অতিথিদের কাছে বিঘ্নের জন্য ক্ষমা চাইল এবং বলল যে বিনয়ের শক্তি শব্দের চেয়ে বড় হয়। জন মিশেল দাঁড়িয়ে বললেন যে সে আজ রাতে সম্মানের চেয়েও বেশি কিছু অর্জন করেছে। হাততালির শব্দ একবার ফের পুরো ঘরে ছড়িয়ে পড়ল। অর্জুনের চোখে গর্বের জল ছিল। বিক্রম অনন্যার দিকে তাকালেন। তার চোখে এখন কোনো ক্রোধ ছিল না, বরং এক করুণা ছিল। সেই চাউনি বিক্রমের হৃদয়কে নাড়িয়ে দিল, যেমন তার গরিব বাবা বছরের পর বছর আগে তাকে দেখেছিলেন। তিনি খুব লজ্জা অনুভব করলেন যে তিনি নিজের শিকড়কে ভুলে গিয়েছেন। অনন্যা নিজের কথা একটি শেষ বাক্যের সাথে শেষ করল যে যদি আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি তবে কেউ আমাদের ছোট করতে পারবে না। সে ঘুরল এবং চলে গেল, পেছনে হাততালি এবং প্রশংসার রোল রেখে। বিক্রম নিজের ফোন বের করলেন এবং অনন্যাকে ৭৫,০০০ নয় বরং ৫ লাখ টাকা ট্রান্সফার করলেন এবং নোটে লিখলেন, ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেওয়ার জন্য। অনন্যা স্টাফরুমে বসে এক দীর্ঘ শ্বাস নিচ্ছিল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার মন খুব হালকা ছিল। তার মনে হল যে তার সংগ্রামের আজ এক অর্থ খুঁজে পাওয়া গিয়েছে। সেই রাতে বিক্রম নিজের বিলাসবহুল বাংলোতে একাই বসেছিলেন। সবকিছু দামি ছিল, কিন্তু তার কাছে সবকিছুই ফাঁকা মনে হচ্ছিল। তার সেই ওয়েট্রেসের সাথে আবারও দেখা করার এবং তাকে মন থেকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছা হলো। তিনি বুঝতে পারলেন যে জীবনের এই দৌড়ে তিনি সম্মানের আসল মানে ভুলে গিয়েছিলেন। জন মিশেল বিক্রমের দিকে তাকিয়ে বললেন যে তারা একজন ভিশনারি মানুষের খোঁজে এসেছিলেন, কোনো অহংকারী ব্যক্তির নয়। এটি শুনে বিক্রমের শরীরে যেন রক্ত জমাট বেঁধে গেল। তিনি বিষয়টিকে মজা বলে উল্লেখ করলেন, কিন্তু মিশেল স্পষ্ট করলেন যে অন্যদের নিজু দেখানো মজা নয়। ৩ আমেরিকান অংশীদার নিজেদের বিল মেটালেন এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিক্রম অনুভব করলেন যে তিনি ২ বছরের পরিশ্রমে বানানো এক বড় চুক্তি কয়েক মিনিটের মধ্যে হারিয়ে ফেলেছেন। তিনি অনন্যার দিকে তাকালেন, তার শান্তি তাকে দংশন করছিল। শেষে তিনি খুব ধীর গলায় বললেন, তুমি জিতে গেলে, আমি কি ক্ষমা চাইতে পারি? এই ক্ষমাটি সত্যি ছিল, কারণ এখন তার কাছে লুকোনোর মতো আর কিছু অবশিষ্ট ছিল না। পরের দিন সকালে মুম্বাইয়ের এক শহরতলির সেই ছোট চালের জানলা দিয়ে আসা হালকা রোদ অনন্যার চোখে পড়ল। সে সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। ক্লান্তির কারণে নয়, বরং এই কারণ কাল রাতের ঘটনা তার মাথায় কোনো সিনেমার মতো ঘুরছিল। বিক্রম মালহোত্রার সেই স্তব্ধ চোখ, মানুষের হাততালি এবং মদের ট্রে ধরা নিজের কম্পিত হাতের অনুভূতি তার এখনও হচ্ছিল। সে জানত যে এক রাতেই তার জীবন বদলে যেতে পারে, কারণ তাকে তার আসল যোগ্যতার জন্য চেনা হয়েছে। তা সত্ত্বেও সে সকালে তাড়াতাড়ি উঠল, নিজের পুরনো চাদরটি গুছিয়ে রাখল, জল গরম করল এবং নিজের সৎমা শান্তি এবং ২ ছোট ভাইবোন নেহা ও দীপকের জন্য নাস্তা তৈরি করল। তার জীবন রোজকার মতোই চলছিল, কিন্তু তার মনে এক নতুন আশার আলো ছিল, এক বিশ্বাস যে মাঝে মধ্যে স্বাভিমানও মানুষের পেট চালাতে পারে। সেই ঘর, যার দেয়ালের রং চটে যাচ্ছিল এবং দরজা খুললে আওয়াজ হতো, কিন্তু তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো ছিল। তার সৎমা শান্তি দেবী একটি পুরনো চেয়ারে বসে চায়ের কাপ ধরেছিলেন। আবার কি দেরিতে ঘুমিয়েছিলি? তিনি ভারী গলায় জিজ্ঞাসা করলেন। না মা, তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, অনন্যা নিজের ক্লান্তি লুকিয়ে হেসে বলল। নেহা এবং দীপক স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা উৎসাহের সাথে সেই ভিডিওটির কথা বলছিল যা কাল রাতে কেউ ইন্টারনেটে আপলোড করেছে। দিদি, তুমি তো ফেমাস হয়ে গিয়েছ। আমার বান্ধবী বলছিল যে তুমি কত চমৎকার স্প্যানিশ বলছিল। নেহা খুশিতে চহকিয়ে বলল। অনন্যা অবাক হয়ে গেল। কেমন ভিডিও? সে জিজ্ঞাসা করল। দীপক নিজের ফোন বের করল এবং ইনস্টাগ্রামে সেই ভিডিওটি দেখালো, যেখানে অনন্যা দি এম্পায়ার রেস্তোরাঁয় অনেক ভাষায় কথা বলছিল। সেই ক্লিপটির ক্যাপশন ছিল, যখন ওয়েট্রেসকে নিচু দেখানো হলো এবং শেষে পুরো রেস্তোরাঁ হাততালি দিল। সেই ভিডিওটি লাখ লাখ ভিউ এবং হাজার হাজার কমেন্ট পাচ্ছিল, যেখানে মানুষ তার খুব প্রশংসা করছিল।
সে চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে কিছুটা ভীত ছিল, আবার আবেগপ্রবণ। মা, এখন তো সবাই আমাকে চিনতে পারবে, সে ধীরে বলল। শান্তিদেবী হেসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, এটা তো ভালো কথা রে মা। মানুষের জানা উচিত যে আমার মেয়ে দুর্বল নয়। আমি তোর জন্য গর্বিত। তার কথা শুনে অনন্যার চোখ ভরে এলো। বাবার মৃত্যুর পর শান্তিদেবীই পুরো ঘর সামলেছেন। তখনই তার ফোন বেজে উঠল। একটি অজানা নম্বর ছিল। নমস্তে, আমি জন মিশেল বলছি, যে কাল রাতে রেস্তোরাঁয় দেখা করেছিলাম। সেই লোকটি ইংরেজিতে খুব বন্ধুত্বপূর্ণ স্বরে কথা বলছিল। আমি এটা নিশ্চিত করার জন্য ফোন করছি যে আমার কাল রাতের প্রস্তাব এখনও গজায় আছে। আমি আপনাকে গ্লোবাল কানেক্টের মুম্বাই অফিসে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আমার আপনার মতো বুদ্ধিমান এবং সাহসী মেয়ের প্রয়োজন। অনন্যা স্তব্ধ হয়ে গেল। গ্লোবাল কানেক্ট, সেই কোম্পানি যেখানে সে কলেজের দিনগুলোতে কাজ করার স্বপ্ন দেখত। বাবার মৃত্যুর কারণে তাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল, কিন্তু আজ সেই স্বপ্ন নিজেই তার কাছে উঠে এসেছে। সে ইতস্তত করে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমি জানি না আমি এর যোগ্য কিনা। মিশেল কথা কেড়ে নিয়ে বললেন, আপনি একদম যোগ্য। আমি আপনার বুদ্ধিমত্তা দেখেছি। কাল বিকেলে আমার অফিসে আসুন। ফোন কাটার পর অনন্যা মাকে সব বলল এবং পুরো ঘর খুশিতে মেতে উঠল। নেহা লাফাতে লাগল এবং মায়ের চোখে খুশির জল ছিল। অনন্যা নিজের বাবার ছবির দিকে তাকালো এবং মনে মনে বলল, বাবা, আমি করে দেখিয়েছি। দুপুরে সে রেস্তোরাঁয় গেল এবং নিজের ইস্তফা দিল। ম্যানেজার অর্জুনের চোখ কিছুটা সজল ছিল। তিনি বললেন, অনন্যা, তুমি এর চেয়ে অনেক বেশি ভালোর যোগ্য। আমরা তোমাকে মিস করব। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় সে একটি মেসেজ পেল, আমি বিক্রম মালহোত্রা। আমি আপনার সাথে কাজের জন্য নয়, শুধু ধন্যবাদ জানানোর জন্য দেখা করতে চাই। অনন্যার মনে এখন আর কোনো ঘৃণা ছিল না। সে জবাব দিল, যদি ধন্যবাদ জানাতে হয় তবে আমি তা গ্রহণ করছি। শুধু আপনি অন্যদের সম্মান করবেন, আমার জন্য এটুকুই যথেষ্ট। পরের দিন সে সাদা শার্ট পরে গ্লোবাল কানেক্টের অফিসে পৌঁছাল। সেই অফিসটি অন্য কোনো পৃথিবীর মতো ছিল, আধুনিক এবং জাঁকজমকপূর্ণ। মিশেলের সাথে তার ইন্টারভিউ কোনো পরীক্ষার মতো নয়, বরং একটি আলোচনার মতো ছিল। সে সততার সাথে নিজের গল্প শোনাল। মিশেল তাকে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন অফিসার পদটি দিলেন। চাকরি পাওয়ার খবর শুনে ঘরে আবারও উচ্ছ্বাপনের পরিবেশ তৈরি হল। কাজের প্রথম দিন অনন্যাকে খুব সম্মানের সাথে স্বাগত জানানো হলো। অনেক সহকর্মী তার ভিডিওটি দেখেছিলেন এবং তারা তার সাহসের প্রশংসা করছিলেন। অনন্যা অনুভব করল যে এটি কেবল একটি চাকরি নয়, বরং তার জীবনের এক নতুন অধ্যায়। তাকে আন্তর্জাতিক মিটিংগুলোতে অনুবাদের দায়িত্ব দেওয়া হলো। সে যখন প্রথমবার মিটিংয়ে কথা বলল, তখন তার কণ্ঠে সেই শান্তি এবং আত্মবিশ্বাস ছিল যা রেস্তোরাঁর সেই রাতে ছিল। মিটিংয়ের পর মিশেল গর্ব করে বললেন যে তিনি সঠিক নির্বাচন করেছেন। ধীরে ধীরে অনন্যা কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। তার গল্প খবরের কাগজেও ছাপা হলো এবং সে অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। বিক্রম মালহোত্রাও নিজের ভুল সংশোধনের জন্য রেসপেক্ট স্কলারশিপ শুরু করলেন, যাতে গরিব বাচ্চারা শিক্ষা পেতে পারে। অনন্যা তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ সে জানত যে প্রতিশোধ নেওয়ার চেয়ে ভালো হলো কারো চিন্তা পরিবর্তন করা। আজ সে কেবল একজন সফল কর্মচারী ছিল না, বরং আত্মসম্মানের প্রতীক হয়ে উঠেছিল। গ্লোবাল কানেক্ট ইন্ডিয়াতে অনন্যার সফর এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল এবং প্রায় 1 বছর কেটে যাওয়ার পরেও তার কাছে সেই রাতটি কালকের মতোই মনে হতো। সে এখন কোম্পানিতে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের হেড ছিল, যে পুরো এশিয়ার অংশীদারদের সাথে সমন্বয় রক্ষা করত। একজন ওয়েট্রেস থেকে একজন কর্পোরেট লিডার হওয়ার এই সফর কেবল কঠোর পরিশ্রমের ছিল না, বরং তা আত্মসম্মানের পরিণাম ছিল। সে এখন অনেক তরুণ কর্মচারীর জন্য এক রোল মডেল হয়ে গিয়েছিল। এক সকালে সে সিঙ্গাপুরস্থিত সদর দপ্তর থেকে একটি ইমেল পেল, যাতে তাকে একটি আন্তর্জাতিক সম্মেলনে দ্য পাওয়ার অফ ডিগনিটি বা আত্মসম্মানের শক্তি বিষয়ে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে অনুভব করল যে স্বাভিমান তাকে সেই রেস্তোরাঁয় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছিল, সেই স্বাভিমানই এখন তাকে বিশ্বের সামনে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সম্মেলনের কয়েকদিন আগে সে এক সন্ধ্যায় আবারও রেস্তোরাঁ দ্য এম্পায়ারে গেল। সেখানকার পরিবেশ এখন অনেকটা বদলে গিয়েছিল। নতুন ম্যানেজার তার কাছে এলেন এবং তিনি জানালেন যে তার সেই রাতের বাহাদুরির পর থেকে রেস্তোরাঁর নীতিতে বড় পরিবর্তন এসেছে এবং এখন কেউ কোনো কর্মচারীর সাথে অভদ্রতা করার সাহস করে না। সে যখন বাইরে বেরোল, তখন তার দেখা হলো বিক্রম মালহোত্রার সাথে, যিনি এখন আগের তুলনায় অনেক শান্ত এবং বিনয়ী মনে হচ্ছিলেন। বিক্রম তাকে জানালেন যে তিনি রেসপেক্ট স্কলারশিপের মাধ্যমে এখন পর্যন্ত ডজন ডজন গরিব ও মেধাবী ছাত্রছাত্রীকে সাহায্য করেছেন। তিনি স্বীকার করলেন যে অনন্যা তাকে জীবনের সবচেয়ে বড় পাঠ পড়াইছে,
যে আসল মহানতা অন্যদের সামনে মাথা ঝোঁকানো এবং সময় দেওয়ার মধ্যে আছে। সিঙ্গাপুরের সেই জাঁকজমকপূর্ণ সম্মেলনে অনন্যা সারা বিশ্বের শত শত মানুষের সামনে নিজের গল্প শেয়ার করল। সে গর্বের সাথে বলল যে আত্মসম্মান কোনো অহংকার নয়, বরং সবচেয়ে কঠিন সময়ও নিজেকে ঠিক রাখার শক্তি। যখন তার ভাষণ শেষ হল, তখন পুরো হল হাততালির শব্দে ফেটে পড়ল। ভারত ফিরে আসার পর অনন্যা একটি বই লিখল, যার শিরোনাম ছিল মাথা সবসময় উঁচু রাখো, যা সেই সমস্ত মানুষের জন্য ছিল যারা কখনো না কখনো সমাজে অপমান সহ্য করেছেন। সে প্রতিটি বয়স এবং শ্রেণীর মানুষের কাছ থেকে হাজার হাজার চিঠি পেল, যারা তার গল্পের মধ্যে নিজেদের খুঁজে পেয়েছিল। অনন্যা এটি প্রমাণ করে দিয়েছিল যে শিক্ষা কেবল টাকা রোজগারের মাধ্যম নয়, বরং তা একটি ঢাল যা অন্যায়ের বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর হয়ে ওঠে। তার গল্পের আসল নির্যাস এটাই যে কোনো পেশাই ছোট নয় এবং কাউকে তার আর্থিক পরিস্থিতির ভিত্তিতে বিচার করার অধিকার কারণেই। সে আজও সেই সব মানুষদের সাহায্য করে যারা অভাবের মধ্যে জীবনযাপন করছে, তাদের বিনামূল্যে ভাষা শেখায় এবং তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস যোগায় যা তাকে তার বাবা দিয়েছিলেন। বিক্রম মালহোত্রার হৃদয় পরিবর্তন এই কথার প্রমাণ ছিল যে একজন ব্যক্তির ছোট একটি সাহস পুরো সমাজের চিন্তা বদলে দিতে পারে। অনন্যা এখন এক স্বাধীন এবং গৌরবময় নারী হিসাবে মুম্বাইয়ের রাস্তায় হাঁটে, এটা জেনে যে জীবন যদিও তাকে আবারও চ্যালেঞ্জ জানায়, কিন্তু সে কখনো মাথা নত করবে না, কারণ আত্মসম্মান সেই আলো যা অন্ধকার আচ্ছন্ন পথেও রাস্তা দেখায়। যে ব্যক্তি অন্যায়ের মাঝেও নিজের মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকে, সেই আসলে জীবনের দৌড়ের প্রকৃত বিজয়ী হয়। সময় বয়ে গেল এবং অনন্যার গল্প কেবল একটি ব্যক্তিগত সাফল্যের গাথা হয়ে থাকল না, বরং এটি একটি সামাজিক বিপ্লবে পরিণত হল। মুম্বাইয়ের সেই বিলাসবহুল রেস্তোরাঁয় হওয়া সেই এক রাতের ঘটনা এখন হাজার হাজার তরুণের জন্য এক দৃষ্টান্ত ছিল, যারা কর্মসংস্থানের খোঁজে নিজেদের আত্মসম্মানের সাথে আফসোস করতে বাধ্য ছিল। অনন্যা নিজের সংস্থা গরিমার মাধ্যমে না কেবল ভাষার জ্ঞান ছড়ালো, বরং মানুষকে এটিও শেখালো যে যে কোনো কাজ করা ব্যক্তি কখনো ছোট হয় না। সে নিজের জীবনের সংগ্রামগুলোকে এক নতুন দিক দিল এবং এটি নিশ্চিত করল যে আগামী প্রজন্মকে যেন সেই সব না সহ্য করতে হয় যা সে সহ্য করেছিল। তার সৎমা শান্তি দেবী এখন গর্ব করে প্রতিবেশীদের বলতেন যে কিভাবে তার মেয়ে কেবল ঘরের আর্থিক অবস্থা বদলায়নি, বরং সমাজের চিন্তাকেও চ্যালেঞ্জ জানিয়েছে। নেহা এবং দীপকও এখন বড় হয়ে গিয়েছিল এবং তারা অনন্যার কাছ থেকে এটাই শিখেছিল যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সত্যের সঙ্গ এবং নিজের ওপর বিশ্বাস কখনো ছাড়া উচিত নয়। রেস্তোরাঁ দ্য এম্পায়ার এখন কেবল ধনীদের খাওয়ার জায়গা হয়ে থাকল না, বরং সেখানকার ম্যানেজমেন্ট এখন ডিগনিটি পলিসি বা মর্যাদার নীতি চালু করেছিল, যার অধীনে কোনো কর্মচারীকে অপমান করা নিষিদ্ধ ছিল। বিক্রম মালহোত্রা, যিনি কখনো অহংকারের প্রতীক ছিলেন, এখন অনন্যার সবচেয়ে বড় সমর্থকদের একজন হয়ে উঠেছিলেন। তিনি নিজের জীবনের সেই ভুলটিকে এক ইতিবাচক মোড় দিয়েছিলেন এবং এখন তিনি সেই মানুষদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যাদের সমাজ প্রায়ই উপেক্ষা করে দেয়। অনন্যাকে প্রায়ই টিভি শো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হতো, যেখানে সে সবসময় একটি এই কথা বলত যে আত্মসম্মান শোরগোল করে না, তা কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি সেই আভ্যন্তরীণ শক্তি যা আপনাকে ঝড়ের মধ্যেও সোজা দাঁড়িয়ে রাখতে সাহায্য করে। যখন পৃথিবী আপনার চারপাশে ভেঙে পড়ছে, তখন এটাই সেই জিনিস যা আপনি নিজেকে হারিয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আঁকড়ে ধরতে পারেন। গল্পের এই মোড়ে আমাদের এই উপলব্ধি হয় যে প্রতিটি ছোট পরিবর্তন সেই ব্যক্তির থেকে শুরু হয় যে সঠিক কথা বলার সাহস রাখে। সেই রাতে এক সাধারণ ওয়েট্রেস যে সাহস দেখিয়েছিল, তা না কেবল এক ধনাঢ্য বিজনেসম্যানকে বদলে দিল, বরং পুরো সমাজকে এটি ভাবতে বাধ্য করল যে তারা মজদুর এবং সেবা করা মানুষদের সাথে কেমন ব্যবহার করে। হাজার হাজার তরুণ শিখল যে মানুষের আসল দাম তার পদ বা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার চরিত্র এবং নৈতিকতায় নিহিত থাকে। এটাই আত্মসম্মানের আসল শক্তি, এক এমন আলো যা খুব তীব্র জ্বলে না, কিন্তু অন্ধকারে পথ দেখানোর জন্য যথেষ্ট হয়। অনন্যার গল্প কেবল এক মেয়ের সফল হওয়ার গল্প নয়, বরং তা এই ইঁদুর দৌড়ের এবং লোক দেখানো দুনিয়ায় মানবিক মর্যাদার জয়ের প্রতীক। অনন্যার এই অনুপ্রেরণামূলক কাহিনীটির বাংলা অনুবাদ নিচে দেওয়া হল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আপনি নিজের আত্মসম্মান বজায় রাখেন, তখন আপনি দরিদ্র হতে পারেন, ক্লান্ত হতে পারেন অথবা অসফলও হতে পারেন, কিন্তু আপনি কখনোই অন্যদের চেয়ে কম বা তুচ্ছ হতে পারেন না। জীবনের প্রতীকী মোড়ে অনন্যার এই শিক্ষা প্রতিধ্বনিত হতে থাকবে যে নিজের চোখে নিচে নেমে পাওয়া জয়ের চেয়ে সেই হার অনেক ভালো যেখানে আপনার স্বাভিমান সুরক্ষিত থাকে।
পরিশেষে এটাই সেই উত্তরাধিকার যা সে আগামী প্রজন্মের জন্য রেখে গিয়েছিল, এমন একটি পৃথিবী যেখানে মানবতা এবং সম্মানই হবে সর্বাগ্রে। এইভাবে একটি ছোট রেস্তোরাঁ থেকে শুরু হওয়া এই সফর পুরো দেশের জন্য একটি অনুপ্রেরণা হয়ে গেল, যা সেই প্রতিটি মানুষকে আশা দেয় যারা নিজের পরিচয় এবং মর্যাদার জন্য লড়াই করছে। অনন্যার নাম এখন শুধু একটি নাম নয়, বরং একটি আদর্শ হয়ে উঠেছিল যা বলে, নত হওয়া হয়তো বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু নিচে পড়ে যাওয়া আপনার পছন্দ হওয়া উচিত নয়। সে আজও প্রতিদিন সকালে সেই একই দৃঢ়তার সাথে উঠে দাঁড়ায়, এটা জেনে যে তার আসল সম্পদ তার জ্ঞান এবং গৌরবের মধ্যে রয়েছে, যা বিশ্বের কোনো ধনী ব্যক্তি কখনোই কিনতে পারবে না। অনন্যার গল্পের এই শেষ অধ্যায় আমাদের সেই গভীরতায় নিয়ে যায় যেখানে একজন ব্যক্তির সাহস পুরো সমাজের চেতনাকে নাড়িয়ে দেয়। সিঙ্গাপুরে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাওয়ার পরেও অনন্যার পা মাটির সঙ্গেই লেগেছিল। কয়েক মাস পর সে সেই বিশ্ববিদ্যালয় থেকেই আমন্ত্রণ পেল যেখানে তার পড়াশোনা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, মুম্বাই বিশ্ববিদ্যালয়। এটি সেই জায়গা যেখানে সে একসময় একজন লেকচারার হিসেবে মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকত। যখন সে সাদা রেশমি শাড়ি পরে মঞ্চে পৌঁছাল, তখন পুরো হল কানায় কানায় পূর্ণ ছিল। সে নিজের গল্পের শুরু কোনো উঁচু নীতি দিয়ে নয়, বরং একটি তিক্ত স্মৃতি দিয়ে করল। সে জানালো কিভাবে এক সন্ধ্যায় একজন ধনাঢ্য ব্যক্তি তাকে শুধুমাত্র এই কারণে অপমানিত করেছিল কারণ সে একজন ওয়েট্রেসের পোশাকে ছিল। সে ছাত্রদের বলল, আমার 5টি ভাষার জ্ঞান আমাকে সেই রাতে শুধু টাকা এনে দেয়নি, বরং তা আমাকে সেই ঢাল দিয়েছিল যা দিয়ে আমি সেই অহংকারের মোকাবেলা করতে পেরেছিলাম। শিক্ষা কেবল টাকা উপার্জনের মাধ্যম নয়, বরং এটি আপনার আত্মসম্মান রক্ষা করার হাতিয়ার। হলে নিস্তব্ধতা নেমে এলো যখন সে বলল, যদি সেই রাতে আমি চুপ থেকে যেতাম তবে হয়তো আজ আমি নিজের চোখে মাথা উঁচু করতে পারতাম না। আপনি দরিদ্র হতে পারেন, অভাবের মধ্যে বাঁচতে পারেন, কিন্তু কাউকে এই অধিকার দেবেন না যে সে আপনার মর্যাদাকে পদদলিত করে। তার কথাগুলো সেখানে উপস্থিত প্রতিটি ছাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। অনুষ্ঠানের পর অনন্যা তার বাবার স্মৃতিতে শহরের উপকণ্ঠে অবস্থিত তার স্মারকে গেল। সে সেখানে সাদা ফুলের একটি তোড়া রাখল এবং শান্তভাবে বসে রইল। সে ধীরে ধীরে বিড়বিড় করে বলল, বাবা, আজ আমি আপনার সেই শিক্ষাকে সার্থক করে দিয়েছি যে মানুষ টাকা দিয়ে নয়, নিজের চরিত্র দিয়ে বড় হয়। আমি হার মানিনি। সেই মুহূর্তে তার চোখে জল ছিল, কিন্তু তা দুঃখের নয়, বরং এক পূর্ণতার জল ছিল। অনন্যার বই সি হামেশা উঁচা রাখো, মাথা সবসময় উঁচু রাখো ভারতীয় সমাজে এক নতুন ঢেউ নিয়ে এলো। সে দূর দূরান্তের গ্রাম থেকে সেই সব নারী ও যুবকদের চিঠি পেতে লাগল যারা ছোট কাজ করত এবং রোজ অপমান সহ্য করত। অনন্যা তাদের শেখালো যে সম্মান পথ থেকে নয়, বরং আপনার কাজ করার ধরন এবং আপনার ব্যক্তিত্ব থেকে আসে। বিক্রম মালহোত্রার পরিবর্তিত ব্যক্তিত্ব সমাজের জন্য এক বড় উদাহরণ হয়ে দাঁড়াল। যে ব্যক্তি একসময় টাকাতেই ভগবান মনে করত, সে এখন রেসপেক্ট স্কলারশিপের মাধ্যমে শত শত অভাবী ছাত্রের ভবিষ্যৎ করছিল। যখন অনন্যা এবং বিক্রমের আবার দেখা হলো, তখন সেখানে কোনো তিক্ততা ছিল না। বিক্রম স্বীকার করলেন যে সেই রাতের অপমান আসলে তার নিজের অহংকারের হার ছিল এবং অনন্যার জয় ছিল মানবতার জয়। গল্পের এই সমাপ্তি আমাদের শেখায় যে আত্মসম্মান কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি সেই আভ্যন্তরীণ আলো যা অন্ধকারের সময় আপনাকে পথ দেখায়। অমান্দা শুধু একজন শর্টফোন কর্পোরেট লিডার ছিল না, বরং সে সেই হাজার হাজার মানুষের জন্য এক আশা ছিল যারা প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করছে। সে প্রমাণ করে দিল যে যখন আপনি নিজের শিকড় এবং নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকেন, তখন বিশ্বকে আপনার সামনে মাথা নত করতেই হয়। মুম্বাইয়ের দ্রুতগতির জীবনের মাঝে অনন্যা আজও সেই একই শালীনতা এবং স্বাভিমানের সাথে চলে। তার কাহিনী আমাদের মনে করিয়ে দিতে থাকবে যে জীবন আপনাকে অনেকবার নিচে ফেলার চেষ্টা করবে, অনেকবার আপনাকে আপনার অবস্থান দেখানোর চেষ্টা করবে, কিন্তু যদি আপনার কাছে জ্ঞানের ভিত্তি এবং আত্মসম্মানের শক্তি থাকে, তবে আপনি কখনো নিচে নামতে পারবেন না। কারণ পরিশেষে সেই ব্যক্তিই বিজেতা যে অন্যায়ের সামনে একবারও নিজের মাথা উঁচু রাখার সাহস জুটিয়ে নিতে পারে। মুম্বাইয়ের সেই বৃষ্টিভেজা সন্ধ্যাগুলোতে যখন শহরের গতি কিছুটা কমে আসত, অনন্যা প্রায়ই একটি ছোট ক্যাফেতে বসত। তার হাতে থাকত সেই পুরনো ডায়েরিটি, যাতে সে নিজের জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো লিখে রেখেছিল। সেই ডায়েরিটি তার কাছে শুধু কাগজের টুকরো ছিল না, বরং তার সংগ্রাম এবং জয়ের একটি দলিল ছিল। বাইরের রাস্তায় পড়া বৃষ্টির ফোঁটা তাকে সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দিত,
যখন সে দি এম্পায়ার রেস্টুরেন্টে কাজ করত এবং নিজের চাকরি থেকে শুরু করে নিজের সম্মান রক্ষার জন্য প্রতিদিন লড়ত। আজ তার কাছে সবকিছু ছিল, খ্যাতি, সম্মান এবং একটি সফল ক্যারিয়ার, কিন্তু তার পা তবুও মাটির সঙ্গেই ছিল। সে কথা দিয়েছিল যে সে তার কাহিনী বিশ্বকে জানাবে, এই জন্য নয় যে সে নিজের প্রশংসা চায়, বরং এই জন্য যাতে অন্য কোনো মেয়েকে সেই সব সহ্য করতে না হয় যা সে সহ্য করেছিল। অনন্যা মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সেই আমন্ত্রণ গ্রহণ করেছিল যেখান থেকে সে একসময় পড়াশোনা ছেড়ে দিয়েছিল। যখন সে সেদিন বিশ্ববিদ্যালয়ের বড় হলে প্রবেশ করল, তখন সেখানকার পরিবেশ ছিল একদম আলাদা। শত শত ছাত্র তাকে শোনার জন্য উদ্গ্রীব ছিল। অনন্যা কোনো বড় ভাষণ দিয়ে শুরু করেনি, বরং একটি সত্য গল্প শোনাল। সে জানালো কিভাবে এক ধনী লোক তাকে শুধুমাত্র নিচু চোখে দেখেছিল, কারণ সে একজন ওয়েট্রেসের পোশাকে ছিল। হলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো যখন অনন্যা বলল, সম্মান টাকা দিয়ে কেনা যায় না, এটি সেই জিনিস যা আপনার ব্যক্তিত্ব থেকে জন্ম নেয়। যদি সেই রাতে আমি চুপ থাকার সিদ্ধান্ত নিতাম, তবে হয়তো আজ আমি আপনাদের সামনে দাঁড়ানোর যোগ্য থাকতাম না। একটি ছাত্রী দাঁড়িয়ে ভিজে চোখে বলল যে সে নিজেও একসময় ওয়েট্রেসের কাজ করত এবং তার সাথেও এমন ব্যবহার হয়েছিল। অনন্যার কথাগুলো তাকে বাঁচার এক নতুন আশা দিয়েছিল। ভাষণের পর অনন্যা বান্দ্রা ওরলি সিলিংকে থামল এবং বহু দূর পর্যন্ত বিস্তৃত সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করল যে তার বাবা আজ উপর থেকে তার ওপর গর্ব করছেন। সে তার বাবার কবরে গেল, যা শহরের এক শান্ত কোণে ছিল। সে সেখানে সাদা ফুল চড়ালো এবং তার সাথে কথা বলল। বাবা, আপনি বলেছিলেন যে দারিদ্র্যকে ভয় পেও না, শুধু নিজের ঈমান থেকে সরে যেও না। দেখুন, আমি করে দেখিয়েছি। এরপরে অনন্যা তার প্রথম বই সের হামেশা উঁচা রাখো লিখতে শুরু করল। বইতে সে লিখল যে জীবন আপনাকে অনেকবার নিচু দেখাবে, কিন্তু আপনার জ্ঞান এবং আপনার আত্মসম্মান হল সেই দুটি ডানা যা আপনাকে আবার উঠতে সাহায্য করবে। বইটি রাতারাতি হিট হয়ে গেল এবং সারা দেশ থেকে সে প্রশংসার চিঠি পেতে লাগল। এক সন্ধ্যায় সে বিক্রম মালহোত্রা রেসপেক্ট স্কলারশিপ ফাউন্ডেশনের অফিসে গেল। বিক্রম তাকে অনেক সম্মানের সাথে বসালেন এবং জানালেন কিভাবে তিনি প্রতি বছর 50 জন দরিদ্র শিশুর পড়াশোনার খরচ বহন করছেন। দুজনের মধ্যে এখন কোনো শত্রুতা ছিল না, বরং ছিল এক গভীর সম্মান। বিক্রম বললেন, অনন্যা, তুমি আমাকে সেটা শিখিয়েছ যা আমার সমস্ত সম্পদ শেখাতে পারেনি, মানবতার মূল্য। অনন্যার এই কাহিনী আমাদের বলে যে এই স্বার্থপর পৃথিবীতে যেখানে প্রতিটি জিনিসের দাম টাকা দিয়ে মাপা হয়, সেখানে মানুষের মর্যাদা অর্থাৎ হিউম্যান ডিগনিটি সবার উপরে। দারিদ্র্য অপমানের কারণ হওয়া উচিত নয় এবং ধনসম্পদ কাউকে নিচু দেখানোর লাইসেন্স দেয় না। আত্মসম্মান হল সেই আলো যা সবচেয়ে গভীর অন্ধকারেও মানুষের পথ আলোকিত করে। অনন্যা আজও সেই পুরনো অনন্যাই আছে, শুধু এখন তার কাছে বিশ্বকে জানানোর মতো একটি মহান দৃষ্টান্ত আছে। সে প্রমাণ করে দিল যে যদি আপনি সত্যের সাথে দাঁড়িয়ে থাকেন, তবে পুরো মহাবিশ্ব আপনার সাথে দাঁড়িয়ে থাকে। অনন্যার এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই যে শিক্ষা কেবল ডিগ্রি বা চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং এটি সেই শক্তি যা আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সাহস দেয়। সমাজ প্রায়ই মানুষকে তাদের পোশাক, তাদের পেশা বা তাদের ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করে, কিন্তু অনন্যা শেখালো যে একটি সাধারণ অ্যাপ্রনের পেছনেও একটি মহান মস্তিষ্ক এবং একটি দৃঢ় আত্মা থাকতে পারে। সে সেই সমস্ত মানুষের জন্য একটি মশাল হয়ে গেল যারা চুপচাপ নিজের পরিশ্রমে নিজের ঘর চালায়। গল্পের শেষে আমরা দেখি যে বিক্রম মালহোত্রার মতো শক্তিশালী মানুষও একজন সাধারণ ব্যক্তির সততার সামনে নত হয়ে যায়। এটি এই কথার প্রমাণ যে সত্য এবং চরিত্রের শক্তি যে কোনো জাগতিক সম্পদের চেয়ে বড়। অনন্যা শুধু নিজের ভাগ্য বদলায়নি, বরং সে অনেক মানুষের চিন্তাধারাও বদলে দিয়েছে। আজ যখন সে মুম্বাইয়ের ভিড়ভাট্টাপূর্ণ রাস্তায় হাঁটে, তখন সে কেবল একজন সফল কর্পোরেট অফিসার হয় না, বরং সে আত্মসম্মানের একটি জীবন্ত উদাহরণ হয়। তার চোখে সেই উজ্জ্বলতা আজও বজায় আছে, যা বলে যে পৃথিবী আপনাকে যতই ছোট ভাবার চেষ্টা করুক না কেন, যদি আপনি নিজের চোখে ঠিক থাকেন, তবে আপনি কখনো হারতে পারেন না। এটাই সেই উত্তরাধিকার যা অনন্যা আগামী প্রজন্মের জন্য রেখে গেছে, এমন একটি পৃথিবীর স্বপ্ন যেখানে প্রতিটি শ্রমের সম্মান হবে এবং প্রতিটি মানুষ তার মর্যাদার সাথে বাঁচার অধিকার পাবে। পরিশেষে এই কাহিনী স্রেফ একটি মেয়ের জয় নয়, বরং এটি সেই প্রতিটি মানুষের জয় যারা প্রতিদিন প্রতিকূলতার সাথে লড়াই করে কিন্তু নিজের মাথা নত করে না। কারণ যতক্ষণ আপনি নিজের চোখে ঠিক আছেন, পৃথিবীর কোনো শক্তিই আপনাকে নিচে নামাতে পারবে না।
অনন্যার এই শিক্ষা সবসময় প্রতিধ্বনিত হতে থাকবে। টাকা হারানো যেতে পারে, কিন্তু চরিত্র এবং সম্মান একবার গেলে আর কখনোই ফিরে আসে না। তাই সবসময় নিজের মাথা উঁচু রাখুন এবং নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। এটাই প্রকৃত স্বাধীনতা এবং এটাই জীবনের সবচেয়ে বড় পুরস্কার। অনন্যার এই সফর প্রমাণ করে দিল যে একটি ছোট্ট প্রদীপও ঘন অন্ধকারকে চিরে ফেলার শক্তি রাখে। শুধু শর্ত হল তার জ্বলে থাকার সাহস থাকতে হবে। অনন্যার কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা সেই মুহূর্তে ছিল না যখন পুরো রেস্টুরেন্ট তার জন্য হাততালি দিয়েছিল, আর না তার পরে পাওয়া বড় চাকরিতে ছিল, বরং এটি ছিল সেই দীর্ঘ এবং কঠিন যাত্রায়, যেখানে একটি সাধারণ দেখতে মেয়ে নিজের মর্যাদা রক্ষার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি অর্থাৎ টাকার অহংকারের মোকাবেলা করেছিল। অনন্যা আমাদের শেখালো যে বিনম্রতা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। তার কাহিনী আজ ভারতের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়, যেখানে কেউ নিজের মর্যাদার জন্য লড়াই করছে। পরিশেষে অনন্যার কাহিনী আমাদের এই বিশ্বাস যোগায় যে যদি আমরা নিজের মর্যাদার প্রতি সচেতন থাকি, তবে অন্ধকারের মধ্যেও আমরা নিজের পথ নিজে তৈরি করতে পারি।